দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। দেশপ্রেম যদি না থাকে তাহলে কখনোই একটা জাতির মাঝে একতা থাকবে না। আর দেশপ্রেম যদি থাকে তখনই শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষা করা সম্ভব। দেশপ্রেম না থাকলে শক্তিশালী সেনাবাহিনীও কোনো কাজে আসবে না, যা গত ১৬ বছরে প্রমাণ করিয়ে দিয়েছে। এবং দেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের রাজনীতিবিদরা এবং যারাই ক্ষমতায় ছিল তারা যেন প্রতিযোগিতায় নেমেছিল কারা সবার আগে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে পারে। তারা ভারতকে নিজ হাতে ডেকে এনে বাংলাদেশে প্রবেশ করিয়ে সকল স্তরে সকল জায়গায় তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে দেয় এবং সেই ভারত বাংলাদেশের ভিতরে এসেও জনগণ হত্যা করতে এবং জনগণের উপর অত্যাচার করতে, গুম করতে তারা বিন্দুমাত্র বাধার সম্মুখীন হয় নাই। বরং আমাদের দেশের এই গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনী অনেকে সাহায্য করেছে ভারতের গোয়েন্দা বাহিনী রকে বাংলাদেশিদের উপর অত্যাচার চালাতে। অথচ চলুন আমরা একটা বিষয় দেখে আসি কানাডায় কি চলছে। The safety of Canadians is the number one thing that any government and any parliamentarians should be preoccupied with, and that is exactly what we're focused on. There will be time to talk about internal party intrigue at another moment, but right now this government, and indeed all parliamentarians, should be focused on standing up for Canada's sovereignty, standing against interference, and looking to be there to support Canadians in this difficult moment. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখানে যা বললেন তা হচ্ছে যে যখন কানাডার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার বিষয়, তখন সকল দল মত আমরা এক এবং সকল দলের রাজনীতিবিদরা, এমপিরা সকলে একত্রে দাঁড়িয়েছি এবং কানাডা ভারতের হাই কমিশনার থেকে শুরু করে আরো মোট ৬ জন কূটনীতিবিদদের লাথি মেরে বের করে দিয়েছে, অপমান করে বের করে দিয়েছে এবং কানাডার পাশেই দাঁড়িয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তারা সকলেই ভারতের নোংরামির বিরুদ্ধে, অশ্লীলতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলে একত্র হয়ে দাঁড়িয়েছে। ভারতের চির নোংরা চরিত্র কানাডার মতো দেশে এসেও তারা একজন কানাডার নাগরিককে হত্যা করেছে। এই ভারত সরকারিভাবে কানাডায় হত্যা এবং অন্যান্য অনেক অপরাধের সাথে জড়িয়েছিল, যা কানাডার পুলিশ এবং গোয়েন্দা তদন্ত করে অন্যান্য দেশের সহায়তায়, পশ্চিমা দেশের সহায়তায় তদন্ত করে প্রমাণ করেছে যে সেই হত্যার পিছনে এবং আরো বহুবিধ অপরাধের পিছনে এই অশ্লীল ভারতের হাত আছে। তারপরে তারা মাথা উঁচু করে সম্মানের সাথে কানাডার সার্বভৌমত্ব এবং কানাডিয়ানদের নিরাপত্তা বিষয় নিশ্চিত করতে ভারতীয় এইসব বদগুলাকে লাথি মেরে বের করে দিয়েছে। চিন্তা করে দেখেন, একজন ক্যানাডিয়ানকে হত্যা করা হয়েছে, তাতে সমগ্র কানাডার রাজনীতিবিদ, জনগণ সবাই একত্র হয়ে দাঁড়িয়ে গেছে তার বিরুদ্ধে এবং অ্যাকশন নিয়েছে। কিন্তু বাংলাদেশে আর কত জনগণকে মরতে হবে, কত বাংলাদেশিদেরকে আর জীবন দিতে হবে, আর কত অত্যাচারিত হতে হবে, গুম খুন আয়নাগর আর কত দেখতে হবে বাংলাদেশ থেকে ভারতের রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর মতো একটা বদমাশকে লাথি মেরে বের করতে? আমাদের আর কবে মেরুদণ্ড হবে? আমরা কবে আর মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারবো? আমাদের এই বাংলাদেশিদের ডিএনএতে কি সমস্যা যে যাকে বিশ্বাস করি একটা দায়িত্বপূর্ণ স্থানে বসানো হয়, মুহূর্তের মাঝখানে এসে মির্জাফর হয়ে গিয়ে জগৎ শেঠ উমিচাঁদদের ষড়যন্ত্রের মাঝখানে পা দিয়ে দেয়, দেশের বিরুদ্ধে গিয়ে
দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে। আমাদের চরিত্রে কেন এত এত সমস্যা? কেন আমরা কাউকে বিশ্বাস করতে পারি না? একটা ভালো মানুষ ভেবে জেনে তাকে ক্ষমতায় বসানো কোনো স্থানে বসালে মুহূর্তের মাঝখানে ভারতপ্রেমী হয়ে যায়। আমাদেরকে ঝাঁটা মেরে হলেও এই চরিত্রকে সোজা করতে হবে। এই বাংলাদেশের রাজনীতিবিদ এবং যাদেরকে সামরিক বেসামরিক স্থানে যাদেরকে বসানো হয়, তাদেরকে সারাক্ষণ মুগুরের বাড়ির উপর রাখতে হবে, যেন তারা দেশের বিরুদ্ধে বেইমানি না করতে পারে, মির্জাফরে পরিণত হতে না পারে। আমি এত দুঃসংবাদের মাঝখানেও আজকে একটা জিনিস দেখে খুশি হলাম যে শেষ পর্যন্ত নাহিদ তার সচিবালয়ের অফিস ছেড়ে সবার সামনে এসে উন্মুক্তভাবে সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে, বাস যা সত্য তাই বলেছে। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা হতে পারে না, জাতির পিতা কখনোই ছিল না। শেখ মুজিবুর রহমান ওই জারজ পিতৃহীন সন্ত্রাসী লীগের পিতা হতে পারে, তবে বাংলাদেশের বা বাংলাদেশিদের কোনো পিতা হতে পারে না। তার কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় দেশদ্রোহী আখ্যা দেওয়া যেতে পারে এবং স্বৈরাচারী কুপুত্র জয়কে জাতীয় চোর হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু আমাদেরকে এভাবে প্রতিটা ক্ষেত্রে সবাইকে সত্য নিয়ে সামনে দাঁড়াতে হবে, ভয় পাওয়া যাবে না। কারণ দেখো, আসিফ, নাহিদ, তোমাদেরকে এই স্থানে 1500 শহীদের জীবনের বিনিময়ে এখানে বসানো হয়েছে। তোমরা কিন্তু আগে একটা সাধারণ মানুষ ছিলে, তাই তোমাদের কথা কেউ শুনতো না, কথা বলার কোনো প্ল্যাটফর্ম ছিল না। যেই প্ল্যাটফর্মের জন্য তোমরা যুদ্ধ করেছ, সেই প্ল্যাটফর্ম কিন্তু এই 1500 শহীদ এবং আরো আহত জনতা যারা আছে, ছাত্র জনতা সবাই মিলে তোমাদেরকে এই স্থানটা দিয়েছে। সুতরাং এই স্থান এবং এই ক্ষমতার সুন্দর ব্যবহার তোমাদেরকে করতেই হবে। যেই সব ছাত্র জনতা নিজেকে আত্মাহুতি দিয়েছে এবং নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের সম্মানে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় তোমাদেরকে সক্রিয়ভাবে এভাবেই দুর্বার গতিতে সাহসের সাথে কথা বলতে হবে এবং কাজ করতে হবে। কোনো দামড়া বুড়া দেশদ্রোহী কারোর কথায় কোনো কান দেবে না। আর একটা কথা মনে রাখো, সশস্ত্র বাহিনীর শক্তি হচ্ছে তাদের অস্ত্রে এবং শৃঙ্খলায়, আর বিপ্লবী ছাত্র পরিষদ বা তোমাদের শক্তি হচ্ছে এই বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র ছাত্রী জনতা। তাই তোমাদের বিশাল একটা বড় দায়িত্ব, তোমাদের সচিবালয়ের দায়িত্বটা হচ্ছে ছোট, তোমাদের বিশাল দায়িত্ব হচ্ছে সেই সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতার শক্তিটাকে একত্রে জাগিয়ে রাখা এবং জিগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। তাই মনে রেখো, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে বড় বিপদ আসতে যাচ্ছে। সন্ত্রাসী, আওয়ামী লীগ এবং ভারত মিলে তোমাদের এই উপদেষ্টা সরকারকে এবং সর্বোপরি বাংলাদেশকে ভারসাম্যহীন করার জন্য তারা মাঠে নামবে। কিন্তু শুরুতেই তাদেরকে ধ্বংস করে দিতে হবে তোমাদের। আমি বলবো তোমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। একটা ঘটনা হয়ে যাওয়ার পরে তোমরা যদি সেটাকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করো তাহলে অনেক দেরি হয়ে যাবে। বরং আমি বলবো তোমরা ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নাও। বাংলাদেশে এখন পুলিশ কাজ করছে না, 50% পুলিশ নাই, আর বাকি যারা আছে তার মাঝখানে 2-1টা বিভাগ ছাড়া অন্য কোনো পুলিশের বিভাগ কাজ করছে না। এখনো স্বৈরাচারী হাসিনা এবং ভারতের পুলিশেই পদোন্নতি পাচ্ছে এবং সেখানে বসে আছে। তাই তোমরা মহা বিপদে আছো। সশস্ত্র বাহিনীতে, বিশেষ করে সেনাবাহিনীতে যেই পদোন্নতি বোর্ড হলো বা পদোন্নতি হলো, তাও কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে পুরাপুরি যায়নি। এখনো স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের পোষা অনেক সেনা অফিসারই এদিক থেকে সেদিকে পোস্টিং হয়েছে এবং অনেকেই প্রমোশন পেয়েছে। এখনো প্রধান উপদেষ্টার যেই সহকারী ফেরদৌস, মেজর জেনারেল ফেরদৌস, যে বঙ্গবনে আওয়ামী চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের এপিএস ছিল বা কি বলে এএমএস ছিল,
সেই এএমএস এর মেয়াদ উত্তীর্ণতার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হয়ে যাওয়ার পরেও সেখানে সে বসেছিল। সেখানে বঙ্গভবনে আওয়ামী আমলে এত মধু ছিল যে সেই স্থান সে ছাড়তে চায় নাই। কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি হয়ে যাওয়ার পরেও সে জোর করে বসেছিল, র্যাঙ্ক পড়তে দেরি করছিল বঙ্গভবনের টাকার এবং ক্ষমতার মধু খাওয়ার জন্য। অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয়, বাতির নিচে অন্ধকার। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের ইউনূসের সহকারী উনি। সুতরাং এভাবে চারিদিকেই কিন্তু ভারত এবং হাসিনার বসানো লোক আছে এবং ষড়যন্ত্র, দেশ বিরোধী এবং উপদেষ্টা সরকার বিরোধী বা বিপ্লবী ছাত্র জনতা বিরোধী ষড়যন্ত্র প্রতিদিন ক্রমাগত চলেছে এবং চলবে যতদিন পর্যন্ত তোমরা ছাত্র জনতাকে, এই উপদেষ্টাকে খুশি করার প্রয়োজন নাই, জেনারেলদেরকে খুশি করার প্রয়োজন নাই। তোমরা খুশি রাখো হচ্ছে বিপ্লবী ছাত্র জনতাদেরকে। তাদের হাত ধরে যদি তোমরা এগিয়ে যাও তাহলে ইনশাল্লাহ পারবে, আর নয়তো ধসে পড়বে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, ফাঁসির রশি কিন্তু তোমাদের গলায় পড়বে। বাংলাদেশ থেকে দ্রুত রয়ের এবং ভারতীয় ষড়যন্ত্রকারী যত কূটনীতিবিদ রয়ে গেছে তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুত লাথি মেরে বের করো। এবং একই সাথে এই যে ডক্টর মোহাম্মদের ইউনূসের দ্বিতীয় জিরো, যেটা যে যুবকরা কেন ব্যবসায় নামবে বা বেকারত্ব সমস্যা দূর হবে ইত্যাদি ইত্যাদি, অথচ ওনার গ্রামীণ ব্যাংকে বিশেষ করে গ্রামীণ ফোনে প্রচুর ভারতীয় এখনো চাকরি করছে। 5ই আগস্টের পরে তারা নির্ভয়ে এখনো চাকরি করছে। সুতরাং ওনাকে উদাহরণ সৃষ্টি করতে হবে। মুনাফিকি করে কোনোদিন নেতৃত্ব দেওয়া যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদাহরণ সৃষ্টি করতে হবে যে উনি গ্রামীণ ফোন থেকে, গ্রামীণ ব্যাংক থেকে ভারতীয়দেরকে ছাঁটাই করে বাংলাদেশের যোগ্য ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি দেওয়ার দ্রুত ব্যবস্থা করবেন আশা করি। এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।